পঞ্চম অধ্যায় শব্দার্থ তত্ত্ব। প্রথম প্রশ্ন, শব্দার্থ তত্ত্ব কাকে বলে? মানুষের ভাষায় উচ্চারিত অর্থযুক্ত যে কোনো শব্দের অর্থে নিয়মসম্মত বিশ্লেষণকে শব্দার্থ তত্ত্ব বলে। শব্দার্থ তত্ত্বের দুটি শাখার নাম কি কি? না, ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব ও ভাষাভিত্তিক শব্দার্থ তত্ত্ব। ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব কাকে বলে? শব্দার্থ তত্ত্বের যে বিভাগে সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তন বিষয়ে আলোচনা করা হয় তাকে ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব বলে। ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয় কি? সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তন হয়। এই ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয়। সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তনকে ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব বলে। দারুণ শব্দের আদি অর্থ কি? না, কাষ্ঠ নির্মিত। গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশু জায়গায় থাকায় জায়গা ও বর্তমান অর্থ সমস্ত হয়। এটি শব্দার্থের কোন নিয়ম? না, গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশু থাকার জায়গা, আর বর্তমানে গোষ্ঠী বলতে বোঝায় সমূহ। তাহলে এটা কি হয়েছে? না, শব্দার্থের রূপান্তর। এই অধ্যায় থেকে শব্দার্থের পরিবর্তন, শব্দার্থের রূপান্তর, শব্দার্থের বিশ্লেষণ ভালো করে ছকের মাধ্যমে দেখবে, অবশ্যই প্রশ্ন আসবে। পরের প্রশ্ন, থিসরাস কি? খুব ইম্পর্টেন্ট থিসরাস। শব্দার্থের বিশাল জগৎকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করার একটি নিদর্শন হলো থিসরাস, যার ব্যুৎপত্তিগত অর্থ হলো রত্নাগার। খুব ইম্পর্টেন্ট থিসরাস। থিসরাসের একটি উদাহরণ দাও। সংস্কৃত ভাষায় লিখিত অমরকোষ হলো থিসরাসের উদাহরণ। এই 7 এবং 8 এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন 2025-এ অবশ্যই আসবে। 9 প্রশ্ন, ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায়? না, 1538 খ্রিস্টাব্দে থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে। কার থিসরাসই প্রথম আধুনিক থিসরাস? না, 1805 সালে পিটার মার্ক রজেটের থিসরাস আধুনিক থিসরাস। ভাষাভিত্তিক শব্দার্থ তত্ত্ব বলতে কি বোঝো? ভাষাভিত্তিক শব্দার্থ তত্ত্ব বলতে কি বোঝো? শব্দার্থ তত্ত্বের যে বিভাগে মূল আলোচ্য বিষয় স্বতন্ত্র শব্দগুলির অর্থের বিশ্লেষণ এবং এক শব্দের সাথে অন্য শব্দের অর্থভিত্তিক সম্পর্ক, তাকে ভাষাভিত্তিক শব্দার্থ তত্ত্ব বলে। প্রয়োগ তত্ত্ব কাকে বলে? সমাজে বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার ভাষার অর্থের উপর যে প্রভাব ফেলে তাই হলো প্রয়োগ তত্ত্ব। কলম শব্দের আদি অর্থ ও বর্তমান অর্থ কি? না, কলম শব্দের আদি অর্থ স্বর বা খাক, আর বর্তমান অর্থ লেখনী। 14 প্রশ্ন, শব্দার্থের উপাদান বলতে কি বোঝো? শব্দকে ভেঙে তার অণু পরমাণু বিশ্লেষণ করলে যেসব পদার্থ সম্পর্কে সম্মুখ ধারণা পাওয়া যায়, তেমনি একইভাবে শব্দার্থকে ভেঙে তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিশ্লেষণ করলে শব্দটি সম্পর্কে সম্মুখ ধারণা পাওয়া যায়। একে শব্দার্থের উপাদান তত্ত্ব বলে। সত্য সাপেক্ষ তত্ত্ব কি? না, বাক্যের অর্থ বিশ্লেষণ কিভাবে করা উচিত তা নিয়ে আলোচনার একটি অন্যতম উপায় হলো সত্য সাপেক্ষ তত্ত্ব। এই তত্ত্বের মূল বিষয় হলো কোন বাক্যের অর্থ সত্য না মিথ্যা তা প্রমাণ করা। তাহলে এই শব্দার্থের উপাদান তত্ত্ব, সত্য সাপেক্ষ তত্ত্ব খুব ইম্পর্টেন্ট। একদম প্রথমের প্রশ্নটা, ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায়, এটাও খুব ইম্পর্টেন্ট। 16 প্রশ্ন দেখো, বিষয়মূলক তত্ত্ব কাকে বলে? বিষয়মূলক তত্ত্বের শব্দার্থ বিশ্লেষণের শুধুমাত্র শব্দটির উপর নির্ভর না করে শব্দটি কোন প্রসঙ্গে এবং কোন পরিপ্রেক্ষিতে ব্যবহৃত হচ্ছে তার আলোচনাকে শব্দার্থের
আলোচনায় আনতে হবে। সমর্থকতা কি? দুই বা ততোধিক শব্দের অর্থগত সাদৃশ্যকে সমার্থক শব্দ বলে। দুই বা ততোধিক শব্দের অর্থগত সাদৃশ্যকে সমার্থক শব্দ বলা হয়। বিপরীতার্থক শব্দ কি? দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে তাকে বিপরীতার্থক শব্দ বলা হয়। ব্যাপকতা বা অর্থান্তর্ভুক্তি কাকে বলে? একটি শব্দের অর্থ যখন অপর শব্দের মধ্যে অন্তর্ভুক্তি থাকে তাকে শব্দার্থের ব্যাপকতা বলে। যেমন রং শব্দের অর্থ হলো লাল, নীল, সবুজ, মানে রঙের মধ্যে অনেক শব্দ আছে। একটা রং বললে 6-8টা রঙের কথা চলে আসবে। শব্দার্থের পরিবর্তন কাকে বলে? সময়ের সঙ্গে বিভিন্ন পারস্পরিক প্রভাবের কারণে শব্দের অর্থের পরিবর্তন ঘটে, একে শব্দার্থের পরিবর্তন বলে। ওর সাথে এগুলো দেখে রাখবে। এই কুমোর, কুমোর শব্দের মূল অর্থ কি, প্রসারিত অর্থ কি? কুমোর শব্দের মূল অর্থ হলো কুম্ভকার, যিনি কুম্ভ বা কলসি তৈরি করেন, আর প্রসারিত অর্থ যিনি মাটির জিনিসপত্র তৈরি করেন। এগুলো হচ্ছে সব শব্দার্থের প্রসার। দ্বিতীয়, গাং শব্দের মূল অর্থ গঙ্গা নদী, কিন্তু বর্তমানে যে কোনো নদীকে গাং বলা হয়। ধন্য শব্দের অর্থ হলো ধনবান বা বৃত্তশালী ব্যক্তি, কিন্তু শব্দার্থে প্রসার হয়ে হচ্ছে সৌভাগ্যবান ব্যক্তি। পশু, আগামীকালের পরের দিনকে পরশু বলা হতো, কিন্তু আগামীকালের পরের দিন ও গতকালের আগের দিনকেও গত পরশু বলা হয়। এই পরশু। এই কালি শব্দের আদি অর্থ কালো রঙের তরল পদার্থ, কিন্তু কালি বলতে যে কোনো লাল, নীল, সবুজ, হলুদ যে কোনো কালিকে বোঝানো হয়। গ্লাস বলতে আগে বোঝানো হতো কাঁচের পাত্র বিশেষ, এখন যে কোনো ধাতুর পাত্রকে বলা হয় গ্লাস। তেল, তিলের নির্যাসকে তেল বলা হয়, আর যে কোনো শস্য বীজের নির্যাসকে তেল বলা হয়। এগুলো সব শব্দার্থে প্রসারের উদাহরণ। এবারে শব্দার্থ সংকোচনের কিছু উদাহরণ দেখে নাও। কোন শব্দের প্রসারিত মূল অর্থের স্থান একটিমাত্র বিশেষ অর্থ প্রকাশ পেলে তাকে শব্দার্থের সংকোচন বলা হয়। শব্দার্থের সংকোচনের উদাহরণগুলো দেখো, পরীক্ষায় তোমাদের এবছর উদাহরণ পড়বে। অন্য শব্দের মূল অর্থ যে কোনো খাদ্য, কিন্তু এখন শব্দার্থে পরিবর্তিত হয়ে বা সংকোচিত হয়ে হলো ভাত। মৃগ শব্দের অর্থ বন্য জীবজন্তু, বর্তমানে মৃগ বলতে বোঝায় কেবল হরিণ। মৃগ শব্দের অর্থ হচ্ছে বন্য প্রাণীর শিকার, কিন্তু এখন এক বিশেষ বন্য প্রাণীর নাম হচ্ছে হরিণ। মুনিশ শব্দের অর্থ মানুষ, যে কোনো মানুষ, কিন্তু এখন মুনিশ বলতে কেবলমাত্র মজুরদের বোঝানো হয়। প্রদীপ বলতে বোঝানো হতো আলো, কিন্তু এখন প্রদীপ বলতে কেবল এক বিশেষ ধরনের দ্বীপকে বোঝানো হয়। শাখা মৃগ বলতে বন্য জন্তু, কিন্তু বর্তমানে কেবল বানরকে বোঝানো হয়। এগুলো সব কি হলো? শব্দার্থের সংকোচন। আর এর প্রথমে যেটা আলোচনা হলো, এগুলো কি না শব্দার্থের প্রসার। এবার আসবে 3 নম্বর, শব্দার্থের রূপান্তর। দেখো, শব্দার্থ পরিবর্তন বলে যদি কোনো শব্দ মূল অর্থ পরিত্যাগ করে সম্পূর্ণ নতুন অর্থ গ্রহণ করে তখন তাকে শব্দার্থে রূপান্তর বলে। যেমন ধর কৃপণ, কৃপার পাত্রকে বলা হয় কৃপণ। এবার সেখান থেকে পুরো চলে যাচ্ছে আলাদা একদম রূপান্তরিত অর্থ ব্যয়কুণ্ঠ ব্যক্তি। গোষ্ঠী শব্দের অর্থ গবাদি পশুর থাকার জায়গা, কিন্তু গোষ্ঠী বলতে বোঝায় সমূহ। কলম শব্দের অর্থ খাক, কিন্তু বর্তমানে স্বর বা খাক নয়, বর্তমানে এটা লেখনী। এটা সম্পূর্ণ রূপান্তর। এগুলো হচ্ছে শব্দের রূপান্তর। পরীক্ষায় প্রশ্ন করবে এটি শব্দের রূপান্তর না সংকোচন না প্রসার, কোনটা হলো? গবেষণা শব্দের অর্থ আগে ছিল গরু খোঁজা, রূপান্তরিত হলো যে কোনো বিষয়ে নিয়ম অনুসারে বিশ্লেষণ। দারুণ শব্দের অর্থ দারু বা কাষ্ঠ নির্মিত, কিন্তু বর্তমানে দারুণ শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত। পরের প্রশ্ন, উজবুক। উজবুক উজবেক জাতির লোককে বলতো উজবুক, কিন্তু বর্তমানে উজবুক বলতে বোঝায় ভণ্ড।
সন্দেশ শব্দের অর্থ সংবাদ, কিন্তু বর্তমানে মিষ্টান্ন। এই ছকটা যেহেতু 5 নম্বর পড়ে গেছে, এখান থেকে 2025-এ অবশ্যই একটা শর্ট প্রশ্ন আসবে। এখনো যারা চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নিও।